হানি বাফনা এবং সোনামণি সাহা অভিনীত জনপ্রিয় সিরিয়াল শুভবিবাহ, যা ইতিমধ্যেই দর্শকদের মন কেড়েছে। আসলে অসাধারণ অভিনয় এবং জুটিটিও অসাধারণ, সেই জন্য মানুষের মনে গেঁথে গেছে এই সিরিয়ালটি। কেউ কেউ আবার নামও রেখে ফেলেছে, এদের বাচ্চার নাম হবে সুতেজ। দেখা যাক নিজেদের মিলন কবে হয় এবং বাচ্চাই কবে হয়। আসলে ঠাম্মার বারণ আছে, সেই জন্য কাছাকাছি আসতে পারছে না দুজনেই। ইচ্ছে থাকলেও উপায় নেই, কিন্তু ফুদা ঠাম্মির কথা অক্ষরে অক্ষরে পালন করে। এইবার যখন ফেজ নিজেকে আটকে রাখতে না পেরে ফুদার কাছাকাছি পৌঁছে যায়, তখনই ঠাম্মির ঠিকই চোখে পড়ে যায় এবং ঠাম্মি রাগে গা করকর করতে থাকে। ঠাম্মি ভাবতে থাকে কবে এই মেয়েকে আমার দাদুভাইয়ের জীবন থেকে পার্মানেন্টভাবে সরিয়ে দেবো, কিন্তু সেটি তো আর হওয়ার নয়। তার দাদুভাই তো মনে প্রাণে ফুদাকে ভালোবেসে ফেলেছে। এইদিকে ফেজ যখন সমস্ত কথা ফুদাকে বলে, তখন ঠাম্মি বলে ও জেনে কি করবে ওই সব কথা। এই এসএমবি যে কোম্পানি, তার যে মালকিন আমাদের এই সমস্ত কাজকর্মের দায়িত্ব নিয়েছে, তাদেরকে ডাকা হোক, তারাই এই সব কিছু ব্যবস্থা করবে। এইদিকে যখন কারেন্ট চলে যায়, তখনই আবার চিন্তায় পড়ে এর মধ্যেই চলে আসবে গেস্টরা, এবং তারা যদি এসে দেখে যে কারেন্টেরই ব্যবস্থা নেই, তাহলে তো একটা বিচ্ছিরি কাণ্ড হবে। এই অবস্থা সামাল একমাত্র ফুদাই দিতে পারে। কিন্তু ফুদাকে আবার ঠাম্মি বলেছে তার এখানে কাজ সারা সে যেন বাড়ি চলে যায়। ফুদার শ্বশুরমশাই কিন্তু আটকে দেয় ফুদাকে, বলে ও যদি চলে যায় তাহলে এত সব কিছু সামাল দেবে কে? ঠাম্মি বলে ওই মালকিনই এসে সামাল দেবে, ওর জন্যে ফুদাকে দরকার নেই। এইদিকে ইতিমধ্যেই এসে পৌঁছে যায় সেই গেস্টরা, সেই জার্জেরা। তারা এসে অন্ধকারের মধ্যে কেমন কেমন ইতস্তত করতে থাকে। এই অন্ধকারে তারা ঠাকুরই বা দেখবে কী করে, আর কী করেই বা কোনো কিছু নির্বাচন করবে, কার সাথে কথা বলবে? কাউকে তো মুখই ভালোভাবে দেখা যাচ্ছে না। এই বলে তারা বলে যে আমরা দুঃখিত, এখান থেকে আমরা চলে যেতে বাধ্য হচ্ছি, কারণ তাদের পক্ষে কোনো কিছু করাই পসিবল না। তারা ভুল ঠিকানায় এসে পড়েছে, তাদের ভুল হয়ে গেছে। কিন্তু এই বলে যখন বেরিয়ে যাবে, তখনই ফুদা এসে সব কিছু সামাল দেয়। তাদেরকে বলে দাঁড়ান, আপনারা চলে যাবেন না। এই বলে হাতে কয়েকটি প্রদীপ নিয়ে আসে এবং সেটা দিয়ে গণপতির কাছে যায়, এবং সেই প্রদীপ আর মশালের মধ্যে থেকে গণপতিকে দেখতে পাওয়া যায়। আবার গণপতির মুখটিকেও পাখা দিয়ে চাপা দেওয়া থাকে। তারপরেই দুজনে মিলে দুটি থালাতে করে প্রদীপ সুন্দর করে সাজিয়ে গণপতির আরাধনা শুরু করে। এই লাইটের আলোর থেকে এই প্রদীপের আলোতে গণপতিকে দেখতে আরোই যেন ভারী সুন্দর লাগে। জার্জদের মন কেড়ে নেয়। জার্জরা বলে আমরা তো বুঝতেই পারিনি এটাও একটা অংশ ছিল পুজোর বলে, তাই এত সুন্দর গণপতিকে আর গণপতির আরাধনা দেখতে পেলাম। তারপরে রিপোর্টাররা গণপতির পুজো এবং কতগুলি ফটোগ্রাফ নেয়। ঠাম্মিকে জিজ্ঞাসা করে যে এই গণপতি উৎসব কিভাবে শুরু হলো। ঠাম্মি তখন বলে যে এইটাই আমার শ্বশুরের আমলের। তারা যখন এই পুজোর মন্দা অবস্থা দেখেছিল, তখনই গণপতির আরাধনা শুরু করে আমার হাত দিয়ে, আর আমি আজীবন এই গণপতির আরাধনা করেই যাব। ফুদা মোটামুটি এই দিকটা ম্যানেজ দিয়ে দেয়, গেস্টদের আপ্যায়ন, গেস্টদের সাথে কথা বলা, এবং সবাই খুবই খুশি হয় ফুদার এই ব্যবহার দেখে। আর অন্যদিকে সেই মিঠা সারানোর কাছে থাকে ফেজের ভাই এবং ফুদার বোন। তারা দুজনে মিলে বিড়বিড় করতে থাকে, ঝগড়া করতে থাকে এবং মিটার বক্স সারাতে থাকে। যখন মিটারের মিস্ত্রি নিজে সারাতে পারে না, তখন সেটি ঝিনুক দায়িত্ব তুলে নেয়, এবং কাজ করতে করতে তাদেরও রোমান্স চলতে থাকে। অন্যদিকে বাড়িতে ফুদার বোনকে নিয়ে চিন্তা করে সবাই যে মেয়েটার কি হবে, মেয়েটার কি শাশুড়ি মেয়েটাকে মেনে নেবে? ঠাম্মি শাশুড়ি তো এত কথা শুনিয়ে গেল, বাড়িটাই বা কীভাবে ফেরত পাবে? যদিও ফুদার উপর তাদের খুব আস্থা, কিন্তু মেজো জেঠিমা মনে মনে করে মেয়েটাকে বিয়ে তো দিলাম নিজের মেয়েগুলোকে গছাবো বলে, আর এই দিকে দেখো সেই মেয়ের সাথে শ্বশুরবাড়িতে কোনো সম্পর্ক নেই, তাহলে আমার এই মেয়েগুলোকে কে গোছাবে? আর আমার এই যে দুটো ছেলেকে দেখো সব সময় জেঠিমা আর বোনেদের নিয়ে পড়ে আছে, নিজের বোনের কোনো খেয়ালই নেই। আর এইদিকে ফুদা দেখে যে একজন আড়াল থেকে গণপতির কাছে কিছু একটা নিয়ে দাঁড়িয়ে আছে। বালতিটা দূর থেকে দেখতে পায়, তারপরে আস্তে আস্তে চুপি চুপি সেখান থেকে যেয়ে চোখ মুখ চাপা দিয়ে একটি মানুষকে ধরে এবং সেই বালতি সমেত ধরে। তাকে হিড়ির করে সেখান থেকে একটু সরিয়ে টানতে টানতে নিয়ে যায় সেই মিটার বক্সের ঘরে। আর সেখানেই দেখা হয় ফমুদ্দুরা তার বোনের সাথে। পর্দাটা সরিয়ে মুখটা যখনই খোলে, তখন তাকে দেখে ফিমন ম্যাডাম, এবং তাদের বুঝতে বাকি থাকে না তারা এইটা সব কিছু ভণ্ড করে দেওয়ার জন্যই এই সব কাজ করেছে। মিটার বক্সে তারও তাই কেটেছে। এই জন্যই ফুদার বোন তার ব্যবস্থা করে। সেই তেলকালি মাখানো যে জল ঠাকুরকে দিয়ে নষ্ট করবে বলছিল, সেই জলকেই তার ফিমনের মাথায় ঢেলে দেয়। এমনই মা সে মনে মনে করতে থাকে আমার মেয়ের মাথায় ঢেলেছে ঠিক আছে, আমাকে তো ঢালেনি, তাহলে আমার স্কিনটা নষ্ট হয়ে যেত।